আপনার কাছে একটু প্রথমেই জানতে চাই, আসলে অনেকগুলো বিষয় নিয়ে আপনার সঙ্গে কথা বলবার ইচ্ছে আজকে, কারণ আপনি লেখালেখি করেন, রাজনৈতিক বিশ্লেষক, অর্থনীতির অধ্যাপক এবং তরুণদেরকে নিয়ে একটা দীর্ঘ সময় কাজ করেছেন বাংলাদেশে, বিশেষ করে 90-এর দশক বা 80-র দশকের একটা বড় অংশ জুড়ে। শুরুতে একটু যদি বলেন যে আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে আমাদের এখন যে অন্তর্বর্তীকালীন সরকার সেটি একটি বিশেষ প্রেক্ষাপটে এসছে, মানে গতানুগতিক যে তত্ত্বাবধায়ক সরকার সেরকম নয়। তো সেই ক্ষেত্রে যদি একটা তুলনায় যাই যে তত্ত্বাবধায়ক সরকার বা এই অন্তর্বর্তীকালীন সময়ের জন্য যে সরকার এসছে বাংলাদেশে গত 53 বছরে, সেগুলোর তুলনায় এই সরকার কতটুকু শক্তিশালী বলে আপনি মনে করেন? ধন্যবাদ। অন্তর্বর্তী সরকার কতটুকু শক্তিশালী কি নয়, এই বিষয়টি আসলে আগে আপনি 53 বছরের কথা বলেছেন, আগে বিষয়টি নিয়ে অত ভাবা হতো না, কারণ তার আয়ুষ্কাল থাকতো খুব কম এবং আমরা জানতাম যে ওইটুক সময়ের পর আরেকটা নতুন নির্বাচিত সরকার আসবে। এই সরকারের প্রথম দুর্বলতা হচ্ছে এই সরকারের হরাইজন বা দিগন্ত রেখা কতটুকু সেটা আমরা জানি না। এই অনিশ্চয়তা একে দুর্বল করেছে, কারণ অনিশ্চয়তা সবসময় মার্কেটকে দুর্বল করে, যেমন আমেরিকার স্টক মার্কেট অনিশ্চয়তায় এখন দুর্বল। তো সেটা একটা করে। আর দ্বিতীয়ত হচ্ছে পরে হয়তো আমি আর একটু ডিটেলসে আলাপ করতে পারবো, সরকার নিজের ভেতরেই এই সরকারটি অন্য সরকারের চাইতে খুবই মাত্রায় আলাদা। ধরুন 91-এ যখন আমরা তত্ত্বাবধায়ক সরকার দেখেছি, মানে এক গ্রুপ অফ স্কলার্স এখানে ছিল, এখানে একটু জগা খিচুড়ি হয়েছে। এখানে তরুণরা আন্দোলনের প্রথম পর্যায়ে ছিল এবং 90-এর গণ অভ্যুত্থানেও তরুণরাই ছিল, কিন্তু তরুণরা পরবর্তীতে সময়ে উপদেষ্টা বা এই মন্ত্রিত্বের পর্যায়ে গিয়ে তারা উঠেনি। কিন্তু এখানে তাদেরকে ওই জায়গাটা রাখা হয়েছে এবং স্বয়ং প্রধান উপদেষ্টা নিজেই বলেছেন যে তিনি হচ্ছেন, তরুণরা হচ্ছে তার নিয়োগকর্তা। সুতরাং এবারে শাসনের প্রকৃতির মধ্যে কিছু তার বুদ্ধি, বৃত্তি, প্রজ্ঞা বা ডিরেকশন যেটাকে আমি বলবো, সেটা কিন্তু আসলে তরুণদের হাতে না প্রবীণদের হাতে বোঝা যাচ্ছে না। এটা আরেক ধরনের অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে। তৃতীয়ত হচ্ছে তরুণদের পক্ষ থেকে এক ধরনের কথা আসছে, প্রবীণদের পক্ষ থেকে এক ধরনের কথা আসছে, সেনাবাহিনীর পক্ষ থেকে আরেক ধরনের কথা আসছে। এই ত্রিমুখী কথাগুলোর মধ্যে অনেক সময় সমন্বয় হচ্ছে না, যার জন্য এটা একটা বিচিত্রমুখী সঙ্গীতে পরিণত হয়েছে। এটা আরেক অনিশ্চয়তা এবং দুর্বলতার কারণ। এই কতগুলো দুর্বলতার মধ্যে শেষ দুর্বলতাটি সরকার নিজেই সৃষ্টি করেছেন এবং সেটি কিন্তু ক্রমাগতই ঘটে যাচ্ছে, যে আজকে এই কথা বলছেন সরকার, কিন্তু তার আরেকজন মন্ত্রী মর্যাদার একজন উপদেষ্টা আরেক কথা বলছেন। সুতরাং আমি মনে করি যে এটা কিছুটা প্রকৃতিগতভাবে দুর্বল আর কিছুটা স্বেচ্ছাকৃতভাবে দুর্বল। আমরা এর আগে 111-এর যে সরকার, সেখানে আমরা দেখছি যে একটা অভিযোগ বা একটা প্রবণতা আমরা লক্ষ্য করেছি যে বিরাজনীতিকীকরণ, অর্থাৎ রাজনীতিবিদদের চরিত্র হননের একটি অভিযোগ ছিল, যে তারা বলছেন রাজনীতিবিদ মাত্রই খারাপ, তাদের হাতে দেশ নিরাপদ নয়, কাজেই তাদের একটা দীর্ঘ সময় থাকতে হবে। এই যে সময় বা টাইম ফ্রেমের যে আলোচনা, সেটি কিন্তু যতই সময় যাচ্ছে ঘুরে ফিরে আসছে। আপনি হয়তো লক্ষ্য করেছেন যে বদরুদ্দিন ওমর সহ হোসেন জিল্লুর রহমান এবং অনেকেই তাদের যে চিন্তা ভাবনা সাক্ষাৎকারের ভেতর দিয়ে তারা বলছেন যে নির্বাচনটি হওয়া প্রয়োজন এবং সেটি এবছরের মধ্যে হওয়াটাই তারা মনে করছেন যে এটা দেশের জন্য, গণতন্ত্রের জন্য মঙ্গলজনক। আপনার অবস্থানটা কি? আপনি কিভাবে দেখেন বিষয়টি? ধন্যবাদ। আপনি 111-এর সরকারের সাথে এটা তুলনা করেছেন। হ্যাঁ, সেখানে রাজনীতিবিদরা যে দুর্নীতিগ্রস্ত সে কথাটাই এসছে, এবারও এসছে। এবারও আওয়ামী লীগের পতনের একটা বড় কারণই হচ্ছে তাদের দলের ভেতরের মন্ত্রীবর্গের লুণ্ঠন। কিন্তু এবারের অনিশ্চয়তা বেশি কি জন্যে? কারণ আপনি লক্ষ্য করেন 111 সরকার যখন আসলো, আমার মনে হয় 2007-এর জানুয়ারি বা ফেব্রুয়ারির টাইম ম্যাগাজিনে আমি সেই লেখাটি পড়লাম এবং সেখানে কিন্তু একটা খুব স্পষ্ট ছোট্ট করে হেডিং দিয়েছিল 2 years to democracy। অর্থাৎ তারা আসার ওই প্রথম মাসেই তাদের একটা রোড ম্যাপ ঠিক হয়েছিল। এই সরকারের কোনো রোড ম্যাপ নাই, এটা খুব মুভিং রোড ম্যাপ। অর্থাৎ অনেকটা গাধার সামনে ওই বড়শি দিয়ে যে মূলা ঝুলিয়ে রাখার মতো, যতই সময় যাচ্ছে ততই তারা সময়কে আরো ইলাস্টিকের মতো টানছেন, অতিরিক্ত টানছেন। তো এই জন্যে ওটার সাথে এটা তুলনা চলে না। ওটার মধ্যে কিছু ডিটারমিনেশন ছিল, তারা বলছে প্রথমবারের মতো এনআইডি করব এবং ওই সময় আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো ছিল, মানুষ নিরাপত্তা বোধ করতো বলে আমি জানি।
বিশেষ করে ব্যবসায়ীরা এবং সংখ্যালঘু ব্যবসায়ীরা নিরাপত্তা বোধ করতেন। এবার সরকার সেটা দেননি বা দেওয়ার ব্যাপারে আন্তরিক ছিলেন না, এবং বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা আসলে মজার মানুষ, নানান দিক দিয়ে মজা সৃষ্টি করেন কিন্তু নিরাপত্তা দিতে পারছেন না। সুতরাং অনেক পার্থক্য, সেটার সাথে তুলনা করা চলে না। এটি আসলে অনেক দিক দিয়ে দুর্বল। এবার আনলেন যে বিশেষজ্ঞ অনেকেই কথা যেটা বলেছেন, এই বিশেষজ্ঞরা কিন্তু ঠিক কয়েক মাস আগেই এই অবস্থানে ছিলেন না। এবং আমি যদি বলি, আপনি আমাকে লেখক বলেছেন, আমি মনে হয় প্রথম যখন আমি একটা লেখা দিয়েছিলাম তখন বলেছি এদেরকে সংস্কারের জন্য 2 বছর সময় দিতে হবে কমপক্ষে, এরকম। কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে যে সময় যত চলে যাচ্ছে তারা সংস্কারের তেমন কিছুই দেখাতে পারছেন না। কারণ একটা কথা ছোটবেলায় আমি শুনতাম মায়ের মুখে, যার হয় না 9 তার হয় না 90। এখন এই যে 9 মাস চলে গেল, এখন মিটিং হচ্ছে, কোনো বিষয়ে ঐক্যমত হচ্ছে না, এগুলি আসলে এক ধরনের কোনো বিশ্বাস সৃষ্টি করতে পারছে না বলেই এখন মানুষ বলছে যে নির্বাচন দাও। কিন্তু এখন এটা কেন অধ্যাপক বলছে, আমি আরেকটা কারণ বলি। বিরূপাক্ষ পাল, আপনি বলছেন যে সংস্কারের কিছুই দেখাতে পারছে না। আপনার কাছে কি মনে হয় যে বাংলাদেশের যে কয়টি সংস্কার কমিশন গঠিত হয়েছে সেগুলো এত দ্রুততম সময়ে এটি খুব বেশি কিছু দেখানোর কি সুযোগ আছে? সেখানে তো একটা কনসেনসাস প্রয়োজন আছে, সবাইকে নিয়ে যে পথ চলা এবং সেটির ইমপ্লিমেন্টেশনের এই পথটা তো, এই জার্নিটা তো অনেক দীর্ঘ। ধন্যবাদ বুলবুল, আপনি কথাটা ধরেছেন ঠিকই, কিন্তু কথা হচ্ছে সংস্কার রাতারাতি হয় না। সংস্কার কিন্তু সংস্কারের যে ডিরেকশন, যে আমি এত দিনের মধ্যে এই কাজগুলো করব, সেরকম রোডম্যাপ এখানে হয়নি। আর একটা কথা আপনি মনে রাখবেন, সংস্কারের যদি ন্যূনতম কাজও হতো, যে স্বাভাবিকভাবে সংস্কারটা হচ্ছে, তাহলে কিন্তু কেউ কথা বলতো না। আরেকটা কারণে মানুষ কথা বলার কোনো সাহস পেত না, যদি অর্থনীতির অবস্থা ভালো থাকতো। অর্থাৎ আপনি সিদ্ধান্ত নিয়েছেন যে আপনি আপনার ধরেন একটা দাঁতের একটা অপারেশন করবেন আগামী মাসে, তখন আপনার ছুটি আছে, কিন্তু দাঁত ব্যথা এত প্রকট হয়ে যাচ্ছে যে আপনি আর থাকতে পাচ্ছেন না, তখন মনে হলো যে ইট ইজ বেটার টু টেক অফ দ্য টুথ। তো ব্যাপারটা হচ্ছে ঠিক এরকম। এখন যারা কথাগুলি বলছেন তারা কিন্তু ভোল পাল্টাচ্ছেন না, তারা বুঝে যাচ্ছেন যে অর্থনীতিটা অনেকগুলো চ্যালেঞ্জের মুখে পড়ে যাচ্ছে, অনিশ্চয়তার মুখে পড়ে যাচ্ছে, বিদেশিদের কাছে আস্থা অর্জন করছে না। এমনকি বিশ্বখ্যাত নিউ ইয়র্ক টাইমসের মধ্যে যে যে একটা প্রতিবেদন এসছে, সেটা অনেকটা 9 মাসের সামারি বা 8 মাসের সামারিতে আমরা দেখেছি যে এটার ভাবমূর্তি ওইভাবে সরকারের ভেতরে তার প্রেস সেক্রেটারি বা তার নিজস্ব লোকেরা যেভাবে তাদের ভাবমূর্তি দাবি করেন, ব্রিলিয়ান্ট, এই শব্দটি অনেকবার ব্যবহৃত হয়েছে, কিন্তু সেরকম না। বিশ্বের দৃষ্টিকোণ থেকে তো দেখতে হবে, সব নিজের দৃষ্টিকোণ থেকে দেখলে হবে না। সেজন্যই আমি মনে করি যে এখন একটা কথা বলে যে যশ থাকতে কীর্তন ক্ষমা দিতে হয়। এখন এই সংস্কারের কথাটাও অসহ্য হয়ে যাচ্ছে মানুষের কাছে, কারণ সংস্কারের কোনো ডেফিনেশন নাই। এ ব্যাপারে আমি সরকারের সদিচ্ছাকেও প্রশ্ন করব। কারণ আপনি ধরুন, পরিকল্পনা কমিশনের নেতৃত্বে সম্ভবত বিআইডিএস এর মহাপরিচালক, সাবেক মহাপরিচালক একটি সংস্কার রিপোর্ট তৈরি করেছেন অর্থনীতির উপর, এটা খুব বিশদ, সেটা প্রায় বোধহয় 500 পেজেস। এখন এটা সরকারকে দেওয়া হয়েছে, সরকারের ভেতরে তাদের তো তাড়না, যারা তৈরি করেছেন স্কলাররা, তারা তো চাইবেন যে এটা কিছু না কিছু বাস্তবায়ন হোক বা আলোচনা হোক। আলোচনা তো দূরের কথা, সরকারের পক্ষ থেকে একজন বলেছেন যে আমাদের তো এত সময় নাই, আপনি 10 মিনিট একটা সামারি করে দেন। এটা কিন্তু আমার কথা না, এটা কিন্তু যিনি করেছেন তিনি এতদিনে যেটাকে বলে ইংরেজিতে ডিসিলিউশন বা তার বিভ্রম কেটে গেছে, যে আসলে সংস্কারের ব্যাপারে সদিচ্ছা থাকলে তো বলতে হবে যে না, এটা নিয়ে আমরা ডিসকাশন হব, অর্থাৎ ডিসকাশন করব। তা এখন ডিসকাশন করছি না বা এটার প্রকাশ দেখারই তাদের সময় নেই, তাহলে আবার বলছেন আমরা সংস্কার করব। কথাগুলি তো স্ববিরোধী না, কাজের সাথে তো বিষয়টা স্ববিরোধী হয়ে যাচ্ছে। তো সেজন্য আমি বলবো যে আসলে সংস্কার হলে অনেক বড় বড় সংস্কার এক ধাক্কায় হয়ে যেতে পারতো। যেমন দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা, পৃথিবীতে সভ্যতা শুরু হয়েছে। আপনি এখন লন্ডনে আছেন, সেই ইউনাইটেড কিংডমের ইতিহাস আপনি দেখুন, যা থেকে কয়েক 700 বা কয়েকশো বছর আগে দ্বিকক্ষ কিন্তু প্রথমে ছিল না, আস্তে আস্তে এসছে সভ্যতার শুরুতে। আমেরিকা এটা প্রথম থেকে শুরু করতে পেরেছে, এটার কারণ হলো আমেরিকা সবকিছুই মানে ইউরোপিয়ান সভ্যতা, বিশেষ করে ব্রিটিশ সভ্যতার ভালো ভালো জিনিসগুলোকে আগেই তারা প্রতিষ্ঠানগুলো তৈরি করে ফেলেছে। তো আমাদের তো এটা একটা সুযোগ ছিল, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা কি আমরা যদি প্রস্তাবটা তুলতাম তাহলে তো ভালো হতো। না হলে শুধুমাত্র একমাত্র রাজনীতিবিদদের একটা সংসদ, এটার মধ্যে চেকস অ্যান্ড ব্যালেন্স বলতে কিছু নেই। তো সেই জায়গাটা, এটা একটা মৌলিক সংস্কার হতে পারতো রাজনীতি।